গুড মর্নিং। আজ তোমাদের সেই কর্মধারয় সমাসেরই পরের অংশটুকু পড়াবো। আগের দিন আমরা পড়েছিলাম উপমান আর উপমিত, পার্থক্য মতো করে বুঝিয়েছিলাম। আজ তোমরা পড়বে রূপক কর্মধারয়টা। আজ রূপক কর্মধারয়টা বোঝানোর সঙ্গে সঙ্গে তোমাদের কর্মধারয় সমাস থেকে বেশ কিছু ছোট কোশ্চেন বলে দেবো, তোমরা কিন্তু খাতা পেন রেডি রাখবে। দেখো, রূপক কর্মধারয় একটা, যেমন তোমাদেরকে বলেছিলাম কি মধ্যপদলোপী কর্মধারয়টা যেরকম সোজা, ঠিক তেমনই রূপক কর্মধারয়টাও খুব সোজাভাবে তোমরা বুঝতে পারবে। কিছু কিছু অনুভূতি আছে, যেমন ধরো জ্ঞান, স্নেহ, ভালোবাসা, তারপরে মন খারাপ, এইসব অনুভূতিগুলো কি চোখে দেখা যায় না। এই রকম বেশ কিছু অনুভূতি যেগুলো চোখে দেখা যায় না, সেই চোখে দেখা যায় না বস্তুগুলোর সঙ্গে দৃশ্যমান কোনো বস্তুর কল্পনা করা হয়। তাহলে কি বলবো আমরা, যে অরূপ মানে রূপ নেই। তোমরা যদি বলো যে ভালোবাসা, ভালোবাসা আবার কেমন দেখতে, ভালোবাসা কেমন দেখতে তোমরা জানবে, মায়া মমতা সেটা কেমন দেখতে, এগুলো তো আমাদের রূপ নেই, কোনো কিছু রূপ নেই। তাহলে রূপ নেই এরকম বা অদৃশ্য কোনো বস্তুকে যখন দৃশ্যমান বস্তুর সঙ্গে তুলনা করা হবে, তখন সেই সমাজকে আমরা কর্মধারয় সমাজ বলবো। তাহলে কাকে আমরা রূপক কর্মধারয় বলবো। রূপক কর্মধারয় তাহলে আমরা কাকে বলবো, যে অদৃশ্য কোনো বস্তুকে যখন দৃশ্যমান বস্তুর সঙ্গে তুলনা করা হবে, তখন আমরা তাকে রূপক কর্মধারয় সমাস বলবো। আর একটা কি, এই যে রূপ, এর আর একটা প্রধান বৈশিষ্ট্য যেটা তোমরা মনে রাখতে পারবে, রূপ কথাটা পূর্বপদ আর উত্তর পদের মাঝখানে বসবে। যেমন দেখো, আমি যদি দুটো উদাহরণ দিই তোমরা খুব সহজে বুঝতে পারবে। বিষাদ সাগর, বিষাদ রূপ সাগর। বিষাদের তো আর সাগর হয় না, সাগর তো জলের হয়। কিন্তু আমরা যখন এই যে রূপক কর্মধারয় করব, তখন একটার সঙ্গে একটা তুলনা করছি। তাহলে বিষাদ রূপ সাগর। তারপর এখানে আরো একটা আছে জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। ক্রোধ রূপ অনল। তাহলে এইগুলো হচ্ছে তোমার মাঝখানে রূপ ব্যবহার করা হবে, আর দৃশ্যমান বস্তুর সঙ্গে অদৃশ্য কোনো বস্তু বা অনুভূতির তুলনা করা হবে। ঠিক আছে, এই রূপক কর্মধারয় এইটুকুর মধ্যে আমি তোমাদেরকে বোঝালাম। এর মধ্যে থেকে আমি বলেছিলাম যে কর্মধারয় সমাসের বেশ কিছু প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো, খাতায় নোট ডাউন করবে। দেখো, বলছে প্রথম প্রশ্ন, কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? কোন সমাসে আমরা বলেছিলাম, শিখেছিলাম কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। এবার দেখো, বলছে কোন কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম বজায় থাকে। সাধারণ ধর্ম বলেছিলাম কোন কোন কর্মধারয়তে, উপমান কর্মধারয়তে। তাহলে এর উত্তরটা কি হবে, উপমান কর্মধারয়তে। তারপরের প্রশ্ন, কোন কর্মধারয় সমাসে তুলনাটা বাস্তবসম্মত হয়? ওইটাও উপমান কর্মধারয় সমাসে। এরপর আমরা যাব যে কোন সমাসে, কোন কর্মধারয় সমাসে মাঝের পদটা লুপ্ত হয়ে যায়, মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। তারপরে যাব কোন কর্মধারয় সমাসে দুটোই বিশেষ্য পদ হবে, দুটোই বিশেষ্য পদ হবে। উপমিত কর্মধারয়ে আমরা শিখেছিলাম উপমানে কি হবে, প্রথমটা হবে বিশেষ্য, দ্বিতীয়টা হবে বিশেষণ। কিন্তু উপমিততে কি পড়েছিলাম, দুটোই বিশেষ্য পদ হবে। আচ্ছা, তারপরের একটা ভালো প্রশ্ন আছে, কোন কর্মধারয় সমাসে অভেদ কল্পনা করা হয়? অভেদ, অভেদ কোথায় কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে। তোমাদের ছোট কোশ্চেনে সবসময় তো সংজ্ঞা দেয় না যে রূপক কর্মধারয় সমাস কাকে বলে। এই রকমভাবে রূপক কর্মধারয় সমাস বলে দিতে পারে যে কোন সমাসে অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে ভেদ নেই কোনো, অথচ আলাদা। এই যে শোক রূপ সাগর, তাহলে এখানে শোকের সাগর বলা হচ্ছে। কিন্তু তোমরা বলতে পারো, মিস আমরা যদি শোকের সাগর বলি তাহলে সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাবে। আমি বলবো না, ওটা হবে না, কারণ শোকের কখনো সাগর হয় না। তাহলে সেখানে আমাদেরকে এখানে অভেদ কল্পনা করা হচ্ছে, তাই জন্য এটা কি হয়ে যাবে, শোক রূপ সাগর, রূপক কর্মধারয়। তাহলে তোমাদের এই কর্মধারয় সমাসের পাঠ কিন্তু শেষ করলাম। এরপর আমরা অন্য সমাসে যাব, কিন্তু আজকের মতো টাটা।